আমাদের পরীক্ষাগুলোতেও এই রুলস রেগুলেশন গুলো কিন্তু খুবই আসে, ইভেন চাকরির পরীক্ষাগুলোতেও আসে। এই জন্য আমাদের এই প্রত্যেকটা বিষয় যতগুলো স্পোর্টস আছে, অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার, আমরা যেহেতু ফিজিক্যাল এডুকেশন টিচার হতে চাই, সো আমাদেরকে উচিত স্পোর্টস এর যতগুলা ইভেন্ট আছে সবগুলোর সাথে মোটামুটি কানেক্টেড থাকা, পারলে একটু প্র্যাকটিক্যালি জানা। আমরা যখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে তখন আমরা এই ক্লাসগুলো প্র্যাকটিক্যালি অর্গানাইজ করবো ইনশাল্লাহ। আর তার আগে আমরা এটা থিওরি ক্লাস করব, এবং থিওরি ক্লাসগুলোতে রুলস রেগুলেশন যা আছে এগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। ওকে, সো প্রথমে আমরা ক্রিকেটের হিস্ট্রি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে। এটা অ্যাকচুয়ালি বলা হয় যে আধুনিক ক্রিকেটের জন্ম হচ্ছে ইংল্যান্ডে। কোথায়? ইংল্যান্ডে। ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে। একে রাজার খেলা নামেও অভিহিত করা হয়। রাজার খেলা নামে অভিহিত করার কারণ হচ্ছে ক্রিকেটাররা একটা সময় ছিল, ইভেন এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে দিনব্যাপী একটা খেলার অ্যারেঞ্জমেন্ট থাকতো, যেটা আমরা টেস্ট ক্রিকেট নামে জেনে থাকি। পরবর্তীতে এটার অন্য ভার্সন, শর্টেস্ট ভার্সন ওয়ান ডে, দেন টি20 আসছে। ইভেন এখন 6 এর সাইডও আসছে এখন, এরকম আরো ইভেন টি10 আরো শর্টেস্ট ভার্সন চলে আসছে অলরেডি। তো ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে, এটাকে রাজার খেলা। যে একটু মিউট করে রাখেন, সেলিনা খান একটু মিউট করে রাখেন, থ্যাংক ইউ। তো যেহেতু দিনব্যাপী খেলার আয়োজন থাকতো এবং সেখানে দুপুরের খাবার, বিকালের চা নাস্তা এবং বিভিন্ন সুন্দর সুন্দর নিয়ম কানুনের মধ্যে এবং ভদ্র আচরণ, খুব স্পোর্টসম্যান লাইক বিহেভিয়ার এটার মধ্যে থাকতো, সবকিছু মিলে এটা একটা অভিজাত খেলা হিসাবে গণ্য করা হতো এই ক্রিকেটটাকে। ক্রিকেট খেলার বিপুল জনপ্রিয়তা রয়েছে। এই বিপুল জনপ্রিয়তার প্রেক্ষিতে এর নিয়ম কানুন প্রণয়ন ও নিয়ন্ত্রণ, প্রচার, ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ের জন্য একটি আন্তর্জাতিক কমিটি প্রয়োজন অনুরোধ হয়, যে এই ক্রিকেটটাকে কন্ট্রোল করার জন্য, এটা নিয়ম কানুন বানানোর জন্য, নিয়ম কানুনটাকে অ্যাপ্লাই করার জন্য এটার জন্য একটা কমিটি প্রয়োজন হয়। এবং টেস্ট খেলুড়ের দেশগুলো, যে দেশগুলো টেস্ট ক্রিকেটের অন্তর্ভুক্ত ছিল, টেস্ট ক্রিকেট খেলতো, যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, এই যে দেশগুলো রয়েছে, এসব দেশগুলোর ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের নিয়ে 1909 সালে, এখানে পাকিস্তানটা মোস্ট প্রবাবলি হবে না, কারণ পাকিস্তানের তখন আবির্ভাবও হয় না ওই দেশের সম্ভবত। ওকে, 1909 সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, যেটাকে আমরা আইসিসি নামে চিনি, আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, বাট অ্যাকচুয়ালি 1909 সালে আইসিসি এস্টাবলিশড হয়। তার আগে এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স নামে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কমিটি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স এরকম নামে ছিল। 1909 সালে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হিসাবে প্রতিষ্ঠিত হয় আইসিসি। এবং এই ক্রিকেটের যে কোনো বিষয়ের সিদ্ধান্ত, অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো ব্যাপার, এটার সিদ্ধান্ত সর্বময় ক্ষমতার অধিকারী এই আইসিসি। আইসিসির পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। মনে থাকবে সবার, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ওকে স্যার। কত সালে প্রতিষ্ঠিত হয় আইসিসি? 1909 সালে। রাইট। এগুলো মনে রাখার চেষ্টা করবেন, কারণ আপনাদের যে স্যার, জি জি, এই যে কয়েকটা দেশের কথা বললেন যে কোথায় এটার ইয়ে হয়েছে, আন্তর্জাতিক কমিটি গঠন হয়েছে, পাকিস্তান বললেন যে এটা কেটে দিব, এটা হবে না পাকিস্তানটা, না? পাকিস্তানটা হচ্ছে এটা হবে না, কারণ হচ্ছে পাকিস্তান গঠন হয়নি 1909 সালে। জি স্যার। যাই হোক, সো তখন এটা এই যে ভারতের মধ্যেই ছিল, অ্যাকচুয়ালি তখন ভারতের মধ্যেই ছিল। তো আমাদের এই ইনফরমেশন গুলো জানার দরকার হবে, কারণ আমাদের পরীক্ষাতে 3টা ক্যাটাগরিতে কোশ্চেন থাকে। কয়টা ক্যাটাগরি? 3টা ক্যাটাগরি। এক,
এক নম্বরে থাকে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন এখানে মার্ক থাকে 1 পার কোশ্চেনে 1 থাকে। 2 নম্বরে যে কোশ্চেন থাকে এটাও শর্ট কোশ্চেন, 3 ক্যাটাগরি। 2 নম্বরের শর্ট কোশ্চেন থাকে, সেখানে 2 মার্কের কোশ্চেন থাকে। এন্ড থার্ডলি গ বিভাগ, প্রথমটা ক বিভাগ, সেকেন্ডটা খ বিভাগ, এন্ড এটা হচ্ছে ব্রড কোশ্চেন। আচ্ছা, এটা বড়। গ বিভাগে থাকে ব্রড কোশ্চেন, এবং ব্রড কোশ্চেনে মার্ক থাকে 5 থেকে 6 এরকম মার্ক থাকে। তো আমাদের যে 1 মার্ক 2 মার্কের কোশ্চেন গুলাতে এরকম শর্ট কোশ্চেন যে আইসিসি। কিছু দেখা যাচ্ছে না স্যার। বাকি কি সবাই দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি না কিছু। আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, যে নরমালি দেখতে দেখা পাচ্ছেন যায় না সে নতুন করে কেটে দিয়ে জয়েন হন, দেখতে উইক পাবেন। নেটওয়ার্ক থাকে, তুলনামূলক উইক নেটওয়ার্কের কারণে দেখতে নাও পেতে পারেন, অনেক সময় দেখা যায় না। তো যারা দেখতে পাচ্ছেন না বুঝবেন যে নেটওয়ার্কের প্রবলেম আছে, সামথিং রং ওভার देयर। ওকে, সো আইসিসি 1909 সালে গঠিত হয়। দেখতে না পেলে নতুন করে জয়েন হয়ে যায় আবার কেটে দিয়ে। জি, আপনি একটু রিমুভ করে প্রয়োজনে আবার জয়েন করেন। ক্রিকেটের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আইসিসি হচ্ছে একটা গভর্নিং বডি। ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট কি করছে, পুরো বাংলাদেশটাকে কন্ট্রোল করছে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করছে, বাংলাদেশের ক্রিকেটটাকে কন্ট্রোল করছে। কোথায় খেলা হচ্ছে, লিগগুলা হচ্ছে, কোন ধরনের বিপিএল হচ্ছে, ঘরোয়া লিগ হচ্ছে, এই দেশ কোথায় যাবে খেলতে, এই সব কিছু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কন্ট্রোল করছে। এখন বাংলাদেশ সহ আইসিসির যতগুলো সদস্য আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের যতগুলো সদস্য আছে, সবগুলো সদস্য দেশগুলোকে বা ওই অ্যাসোসিয়েশন বোর্ডগুলোকে কন্ট্রোল করছে হচ্ছে আইসিসি। এই জন্য এই আইসিসি হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী ক্রিকেটের সকল ধরনের সিদ্ধান্তের জন্য। এবং এটা জানেন আপনারা হয়তো, আইসিসির প্রেসিডেন্ট বর্তমানে ইন্ডিয়ার জয় সাহা, তাই না? যারা ক্রিকেট জানেন তারা নিশ্চয়ই এটা হয়তো জানেন। ওকে, সো এই 7টা দেশের পর অ্যাকচুয়ালি এটা বোঝানো হয়েছে এরকম যে তখন পাকিস্তান হচ্ছে পরবর্তীতে টেস্ট খেলাটা, পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এইগুলো দেশের আগে পাকিস্তান হচ্ছে করেছে, টেস্টের মর্যাদা পেয়েছিল, এই জন্য পাকিস্তানটাকে এখানে দেওয়া আছে। এটা আমি কারেকশন করে দিব। এই 7টা দেশের পর শ্রীলঙ্কা, উপরে যে দেশগুলো দেখছেন, এরপরে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং বাংলাদেশ টেস্ট খেলার মর্যাদা লাভ করে। তো বাংলাদেশ কত সালে টেস্ট খেলার মর্যাদা লাভ করে আপনারা কি জানেন? 2000 সালে স্যার। জি জি, 2000 সালে স্যার। 2000 সালে স্যার। 2000 সালে, রাইট, 2000 সালে বাংলাদেশ টেস্ট খেলার টেস্টের মর্যাদা লাভ করে 2000 সালে। এটা কিন্তু অনেক চাকরির পরীক্ষাতে কোশ্চেন হয়, তাই না? অনেক চাকরির পরীক্ষাতে কোশ্চেন হয়। জি স্যার। জি, আপনারা এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বাংলাদেশ কত সালে টেস্ট মর্যাদা পায়। ওকে, স্যার কত সালে স্যার, আপনি আরেকবার একটু বলেন। 2000 সালে, 2000 সালে। 2000 সালে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, আমি যদি আপনাদেরকে একটু এডিশনাল ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আইসিসি প্রথম যে আইসিসিটা ইন্ট্রোডিউস করা হয় বা প্রতিষ্ঠিত হয় 1909 সালে। এটা তখন নাম ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স, ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স, ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স প্রথম নাম ছিল এটা, এবং এই নামে এটা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1995, ইফ আই এম নট রং, 1995 এ 1965, এটা 1965 হবে। 1965 সালে এটার নাম পরিবর্তন করে রাখা হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স। প্রথমে ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স, পরে ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স, এটা 65 এ, এবং 65 এর পরে এরপরে আবার 1989
1989-তে আবার নাম পরিবর্তন করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা, আইসিসি যেটা আমরা বর্তমানে বলে থাকি। সবই কিন্তু আইসিসি ছিল, বাট শুধু অ্যাব্রিভিয়েশনটা চেঞ্জ হয়েছে। ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স, ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স এন্ড লাস্টলি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সো এই তিনটা সাল এরকম ছিল, 1909, দেন 1965 এন্ড লাস্টলি 1989 থেকে এখনো এটা বলবৎ আছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নামে। ওকে, সো আমাদের বাংলাদেশ তাহলে টেস্ট ক্রিকেটের মর্যাদা বাংলাদেশ পায় হচ্ছে 2000 সালে। এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এখন ওকে, আমরা একটু আইন কানুনগুলো দেখবো। এখানে ডিটেইল তো আমাদের পুরো রুলস বুকটাকে পড়তে গেলে অনেক সময় লাগবে, অনেকগুলো ক্লাস লাগবে, বাট আমরা সেটাতে যাই না। আমরা একটু চেষ্টা করি যে সংক্ষিপ্তভাবে জানার জন্য, কারণ একটা রুলস বুক অনেক বড়। ক্রিকেটের টোটাল যে আইন রয়েছে, ক্রিকেটের টোটাল আইনগুলো জানতে গেলে আমাদের অনেক সময় দরকার। ঠিক আছে, ক্রিকেটের মোট আইন কয়টা জানেন? 42টা। জি, 42টা। 42টি। 42। ক্রিকেটের টোটাল আইন হচ্ছে 42টা। 42টি, রাইট, জানেন আপনারা। তো 42টি। আইন, জি 42, 42টা আইন আমাদের মুখস্থ করতে গেলে বা আমাদের জানতে গেলে অনেক সময় লাগে। একটু মিউট করে রাখেন, আপনারা রেসপন্স করার পরে আবার সাথে সাথে মিউট করে দিবেন, তাহলে সবার জন্যই সুবিধা হবে। থ্যাংক ইউ। সো ক্রিকেটের 42টা আইন, সো আমরা সংক্ষিপ্ত আকারে এখানে দেখব কিছু যেগুলো আমাদের জানা দরকার আমাদের এই পরীক্ষার জন্য। এই আবার কম্পিটিটিভ যে এক্সাম গুলো হয়, চাকরির পরীক্ষা, সেখানে এখান থেকে কিছু পাবেন, বাট আরো বিস্তারিত জানতে হবে, সেক্ষেত্রে আরো বিস্তারিত জানতে হবে। বাট এখানে যে টপিক গুলো আসবে, আমরা যেগুলো দেখবো, এগুলো আমাদের এই সেমিস্টার ফাইনাল এক্সাম বা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফিজিক্যাল এডুকেশন, এটার জন্য আই থিংক ইটস ওকে। সো ক্রিকেট খেলার আইন কানুন, ক্রিকেটের আইন রয়েছে টোটাল 42টি। ঠিক আছে, তবে এই এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু আইন, অলমোস্ট 24টা আইনের মতো এখানে আমরা দিয়েছি। ক্রিকেট পিচের দৈর্ঘ্য 22 গজ। ক্রিকেট পিচের দৈর্ঘ্য, ক্রিকেট যেখানে ব্যাটিং এবং বোলিং করা হয়, অ্যাকচুয়ালি যে পিচ, ক্রিকেট পিচের দৈর্ঘ্য 22 গজ এবং এটার প্রস্থ হচ্ছে 10 ফুট, কিন্তু মার্কিংটা থাকে হচ্ছে 8 ফিট 8 ইঞ্চি। মার্কিং থাকে 8 ফিট 8 ইঞ্চি, এটা শীটে নাই, এডিশনাল ইনফরমেশন দিচ্ছি। পিচের মার্কিং থাকে, প্রস্থটা 8 ফিট 8 ইঞ্চি ব্যবহার করা হয়, বাকি অংশটা অতিরিক্ত থাকে। পিচের দুই মাথায় 3টি করে স্ট্যাম্প থাকে। আমরা সবাই জানি ক্রিকেট পিচের 3টা করে স্ট্যাম্প থাকে। স্ট্যাম্প গুলো আবার বেল দিয়ে উপরে, স্ট্যাম্পের উপরে বেল রাখা থাকে। স্ট্যাম্পের হাইট হচ্ছে 28 ইঞ্চি। কত ইঞ্চি? 28 ইঞ্চি, 28 ইঞ্চেস। এবং স্ট্যাম্পের প্রস্থ এখানে সম্ভবত এটা আছে, টাইপিং মিস্টেক, প্রস্থ হচ্ছে 9 ইঞ্চি। স্ট্যাম্পের প্রস্থ হবে 9 ইঞ্চি। স্ট্যাম্পের মাথার উপরে 2টি বেল বসানো থাকে। বেল মিন্স দুটো এরকম ছোট ছোট থাকে, এখানে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন, দুটো বেল বসানো থাকে। বেলের হাইট হচ্ছে 1/2 ইঞ্চি। সো স্ট্যাম্প সহ বেলের হাইট 28.5 ইঞ্চি, অর্থাৎ 28.5 ইঞ্চি, 28.5 ইঞ্চি। ক্রিকেট মাঠ, স্ট্যাম্পের মাঝখান থেকে নিচের উভয় পাশে 60 গজ থেকে 75 গজ ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ যেখানে স্ট্যাম্প থাকে ওই মিডল স্ট্যাম্প থেকে উভয় পাশে, যদি আপনি দুই পাশে তো স্ট্যাম্প থাকে, ফর এক্সাম্পল এখানে 3টা স্ট্যাম্প আর এখানে 3টা স্ট্যাম্প, সেখানে এইটাকে কেন্দ্র করে আপনি যদি এখানে একটা অর্ধবৃত্ত আঁকেন, আবার এটাকে কেন্দ্র করে এদিকে একটা অর্ধবৃত্ত আঁকেন, আঁকার পরে এটাকে যদি একটু আপনি ই করে দেন, তাহলে এটা একটা ক্রিকেট গ্রাউন্ড হয়ে যাবে। মানে লাইক এখানে তো ড্রয়িংটা ওইভাবে ভালো হবে না, এরকম। সো এটা একটা ক্রিকেট গ্রাউন্ড হয়ে যাবে। এখন এটা একটা টেকনিক, বাট অ্যাকচুয়ালি ক্রিকেট মাঠের দৈর্ঘ্য মেজারমেন্টটা ওরকম থাকে না।
ক্রিকেট পিচের মেজারমেন্টটা থাকে নির্দিষ্ট, বাট মাঠের বাউন্ডারি কেমন হবে, কত বড় হবে, এটা ডিপেন্ড করে মাঠের উপরে, কারণ খোলা জায়গার উপরে খেলা হয়, এটা ডিপেন্ড করে মাঠের উপরে। এক এক মাঠের বাউন্ডারি এক এক রকম, এক এক সাইডে বাউন্ডারি এক এক রকম। বাট আমরা ধরতে পারি যে যদি আমরা সেন্টার অফ পিচ, এই পিচটাকে দুইটা ভাগে করা যায়। একটা আপনি স্টেম দিয়ে পুরো মাঠটাকে করতে পারেন, অথবা পিচের সেন্টার থেকে, ধরেন এটা ক্রিকেট পিচ, এটা সেন্টার যে আছে এই সেন্টার থেকে 4 সাইডে আপনি এটাকে ক্রিকেট মাঠ তৈরি করতে পারেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সেন্টার থেকে মাপ নিয়ে 65 থেকে 75 গজ ব্যাসার্ধ নিয়ে বাউন্ডারি লাইন টেনে এটাকে মাঠ তৈরি করতে পারেন। খেলোয়াড়, দেশের মাটিতে খেলা হলে 14 জনের স্কোয়াড। কত জনের স্কোয়াড? 14 জনের। এবং বিদেশের মাটিতে খেলা হলে 15 জনের, অর্থাৎ একটা দলে 15 জন খেলোয়াড় থাকে বা 14 জন খেলোয়াড় থাকে। এটা নিয়ে দল গঠন করা হয়। এদের মধ্যে 11 জন মাঠে খেলায় অংশগ্রহণ করে। কতজন অংশগ্রহণ করে? 11 জন। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার, জি সবাই স্যার। শুনতে 11 জন করে দুই জি দলে স্যার, শুনতে পাচ্ছি। 22 জন খেলোয়াড় খেলে। 11 জন মাঠে অংশগ্রহণ করে এবং অবশিষ্ট যে খেলোয়াড়রা থাকে তারা এক্সট্রা প্লেয়ার হিসাবে, সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে তারা অংশগ্রহণ করে। এবং একটা রুল ছিল, অতিরিক্ত যারা ফিল্ডার, অতিরিক্ত যারা প্লেয়ার, এক্সট্রা প্লেয়ার, তারা কি করতে পারে? তারা ফিল্ডিং করতে পারে। যদি কেউ অসুস্থ হয়ে যায়, ইনজুর্ড হয়ে যায় বা কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে মাঠের বাইরে চলে গেলে সে অতিরিক্ত ফিল্ডার দিয়ে তারা কি করতে পারে? ফিল্ডিং করাতে পারে। বাট বর্তমান আরো একটা নিয়ম আসছে যে যদি এই অসুস্থতার ধরনের উপর ডিপেন্ড করে, যদি কনকাশন হয়, কনকাশন মিন্স যদি কারো মাথা ফেটে যায়, রক্ত পড়ে হঠাৎ করে, মানে বল লেগে মাথায় আঘাত লেগেছে, এরকম সিচুয়েশন হলে ওই প্লেয়ার, যে ধরনের প্লেয়ার, ঠিক মাঠের বাইরে থেকে সেই ধরনের একটা প্লেয়ারকে নামানো যাবে। ধরেন যদি সে বলার হয় তাহলে তার এগেনস্টে একজন বলার নামবে, সে যদি ব্যাটার হয় তাহলে তার এগেনস্টে একজন ব্যাটার নামবে, সে যদি অলরাউন্ডার হয় তার এগেনস্টে একজন অলরাউন্ডারকে নামানো যাবে এবং সে ব্যাট বল সবকিছুই করতে পারবে। অনলি ফর দিস কনকাশন, দিস সিচুয়েশন। সো এই কনকাশনের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবে। আমাদের এত কিছু দরকার হবে না এই ইসের জন্য, আমাদের এই পরীক্ষার জন্য। এরপরে রয়েছে বল। বল গোলাকার। সেলিনা খান একটু মিউট করে রাখেন, থ্যাংক ইউ। বল হচ্ছে, আমরা জানি সবাই, ক্রিকেট বলটা হচ্ছে গোলাকার থাকে। সো এই খেলার পূর্বে বল আম্পায়ার এবং উভয় দলের ক্যাপ্টেনের দ্বারা অনুমোদিত দিতে হয়, অর্থাৎ যে এই বলটা দিয়ে খেলা হবে। ডেফিনেটলি সেটা আইসিসি অ্যাপ্রুভড বল। এবং এই বলের ওয়েটটা থাকে হচ্ছে 155.9 থেকে 163 গ্রাম। বলের ওয়েটটা কত থাকে? 155.9 থেকে 163 গ্রাম। এটা হচ্ছে বলের ওজন থাকে, যদিও আমাদের এখানে দেওয়া নাই, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এটাকে আপনারা বলতে পারেন 5.5 থেকে 5.75 আউন্স। 5.5 থেকে 5.75 ওজেড আউন্স। এটা হচ্ছে বলের ওজন থাকে 155.9 থেকে 163 গ্রাম। এরপরে মাঠে খেলোয়াড়দের অবস্থান। একটা ফিল্ডিং মাঠে 11 জন খেলোয়াড়ের অবস্থান রয়েছে। সো এখানে ধরেন একটা ক্রিকেট মাঠ, সো ইনক্লুডিং বোলিং এবং উইকেট কিপার সহ আরো 11 জন খেলোয়াড়ের দাঁড়ানোর যে বিভিন্ন অবস্থান থাকতে পারে। সো এটার মধ্যে রয়েছে থার্ড ম্যান, ডিপ ফাইন লেগ, লং লেগ, ব্যাকওয়ার্ড পয়েন্ট, এরকম কিছু কিছু এখানে যেগুলো দেওয়া আছে দেখেন, মিড অন, মিড উইকেট, মিড অফ, এক্সট্রা কাভার। আমি আপনাদেরকে একটা ক্রিকেট ফিল্ডের পিকচার আপনাদের গ্রুপে দিয়ে দেব, একটা ক্রিকেট ফিল্ডের একটা পিকচার আপনাদের গ্রুপে দিয়ে দিব, যাতে করে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ফিল্ডিং পজিশন গুলো কেমন হয়। অনেক সময় পরীক্ষা আসে যে ক্রিকেট মাঠের 5টি ফিল্ডিং পজিশনের নাম লিখুন, তখন এরকম এই পজিশন গুলোর নাম
মনে রাখতে হবে। তো আরো ভালো হয় আপনারা স্পেসিফিক ফিল্ডের কোন এরিয়াটাকে স্যার কি একটা বলে প্রশ্ন ছিল। কোশ্চেন আমরা নিব। ফিল্ডের কোন এরিয়াটাকে কি বলে? সো ফর এক্সাম্পল রাইট হ্যান্ডেড ব্যাটার, এই সাইডে আছে একজন রাইট হ্যান্ডেড ব্যাটার, তো তার সাইড দিয়ে কোন পাশটাকে কি বলে? পেছনে উইকেট কিপার থাকে, এখানে থাকে বলার থাকে, 11 জন ফিল্ডার, ঠিক আছে। এর জন্য ফিল্ডিং পজিশন গুলো আমরা হচ্ছে আমি একটা পিকচার আপনাদের দিয়ে দেব, তাইলে আপনাদের জন্য সহজ হবে। জি, কোশ্চেন করেন। স্যার Hello? যেখানে বলা হলো যে, হ্যালো জি, শুনতে পাচ্ছি, বলেন। স্যার, ওই যে আপনি বললেন যে ফিল্ডের নাম বা পজিশনের কথা বলা হয়েছে, এখানে এই যে আমাদের যেরকম এই যে ওভার, বাউন্ডারি, ব্যাট, মাঠের খেলোয়াড়ের অবস্থান, এগুলোই কি সেই নামগুলো? না না, খেলোয়াড়দের তাহলে অবস্থান, স্যার খেলোয়াড়দের অবস্থান বলতে বোঝায় যে আপনি ক্রিকেট, ফর এক্সাম্পল আপনি ক্রিকেট খেলেছেন? আচ্ছা, হ্যাঁ খেলা তো খেলেছি দেখেছেন, স্যার। ক্রিকেট খেলা তো দেখেছেন অ্যাটলিস্ট। হ্যাঁ দেখেছি। ক্রিকেট মাঠে ফিল্ডাররা যখন দাঁড়ায়, সবাই কি এক জায়গায় দাঁড়ায় নাকি ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়ায়? ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়ায়। সবাই ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়ায়। কেউ উইকেটের পেছনে দাঁড়ায়, কেউ বল করে, কেউ লেফট সাইডে দাঁড়ায়, কেউ রাইট সাইডে দাঁড়ায়, কেউ বাউন্ডারি লাইনে দাঁড়ায়। তো সবাই যে জি ভিন্ন জি। ভিন্ন জায়গায় দাঁড়ায়, এই ভিন্ন ভিন্ন জায়গার আলাদা আলাদা আবার ভিন্ন ভিন্ন নাম আছে। আচ্ছা আমার কথা আচ্ছা বুঝতে, আচ্ছা আচ্ছা, বুঝতে। এটাই জি হচ্ছে স্যার এখন ফিল্ডিং বুঝতে পজিশনের পেরেছি। নাম। আচ্ছা। এটাই হচ্ছে জি স্যার। ফিল্ডিং পজিশনের নাম। বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছি। ওকে, এখন নেক্সট হচ্ছে ওভার। 6টি শুদ্ধ বলে একটি ওভার হয়। 6টা শুদ্ধ বলে। শুদ্ধ বল বলতে স্যার কি? স্যার ব্যাটের পজিশন সম্পর্কে বলা হয়নি স্যার, ব্যাটের দৈর্ঘ্য হ্যাঁ প্রস্থ স্যার। স্যার, শুদ্ধ বল আর অশুদ্ধ বল কি? জি, শুদ্ধ বল আমি বলবো স্যার। জি জি জি, স্যার আমি বলতে পারবো শুদ্ধ বল কোনটা, অশুদ্ধ বল যেটা আর কি। যে আমি বলছি শুদ্ধ বল হচ্ছে আপনি, জি স্যার। আমরা ক্রিকেটে একটা শব্দ জানি যে ওয়াইড, নো বা ডেড বল, এই ক্যাটাগরির কিছু শব্দ জানি। শুদ্ধ বল বলতে আপনাকে লিগ্যাল বল, আপনি 6টা শুদ্ধ বলে এক ওভার হয়। অর্থাৎ একজন বলার, ফর এক্সাম্পল আপনি বল করছেন, আপনি যে ওভারটা বল করবেন, এক ওভার মিন্স 6টা শুদ্ধ বল। এখন আপনি 6টা শুদ্ধ বল হয়ে গেলে আপনার ওভারটা শেষ হয়ে যাবে। আর অশুদ্ধ বলের ব্যাপারটা কি? আপনার বলে ওই যে বল করছেন, কোনো বল যদি ওয়াইড হয়, কোনো বল যদি নো হয় বা ডেড হয়, সেগুলো অ্যাকচুয়ালি ওই শুদ্ধ বলের আওতায় পড়ে না। অর্থাৎ আপনাকে 6টা শুদ্ধ বল করার পরে একটা ওভার কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে স্যার আমার পেরেছেন। একটা প্রশ্ন ছিল, টেস্ট খেলায় তো কি স্যার বলেন? হোয়াইট হওয়ার পরেও দেখা যায় যে এটা রাইট বল দেয়। অনেক সময় ওয়াইড হওয়ার পরেও রাইট বল দেয়। টেস্ট খেলায় এটা আমি টেস্ট প্রায়শই ক্রিকেটে, দেখতাম। টেস্ট ক্রিকেটে ডিপেন্ড করে, টেস্ট ক্রিকেটটাকে আরো সহজ করার জন্য বেসিক্যালি দেখা যায় যে টেস্ট ক্রিকেটটা তো অনেক লম্বা সময়ের খেলা। সো এই টেস্ট ক্রিকেটে আপনার ছোটখাটো ওয়াইড হয় না, কম রেঞ্জে নরমালি ওয়াইড দেয় না। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আম্পায়ারের উপরে। জি আম্পায়ার যদি স্যার, মনে তখন করেন যে, বুঝতে পারছি। আম্পায়ার যদি মনে করেন যে ওয়াইড দেওয়ার যোগ্য, যখন অনেক বেশি দূর দিয়ে বল চলে যায়, ওয়াইড এর মাত্রাটা বেশি হয়, তখন সেটাকেই আম্পায়ার ওয়াইড কল করতে পারেন। এছাড়া নরমাল রেঞ্জে গেলে স্বাভাবিকভাবে ওয়াইড দিয়ে থাকেন না আম্পায়ার। জি স্যার একজন বুঝতে পারছি। বলেছিলেন, যে ব্যাট সম্পর্কে বলা হয় না। আমাদের এখানে ব্যাট সম্পর্কে এই 42টা আইনের মধ্যে আমরা এখানে শর্টলি পড়ছি 24টা আইন, সেখানে আমাদের ব্যাট সম্পর্কে আসে নাই। তবে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি, ক্রিকেট যে ব্যাট গুলো থাকে, আপনারা নিশ্চয়ই ক্রিকেট ব্যাট আই থিঙ্ক সবাই দেখেছেন। জি স্যার দেখেছি, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি, আমি আসছি, আপনার কোশ্চেন করার আগে আমি আসছি, ওয়েট করেন। সো সবাই নিশ্চয়ই ক্রিকেট ব্যাট দেখেছেন। সো ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য দৈর্ঘ্য থাকে হচ্ছে সর্বোচ্চ 38 ইঞ্চি, অর্থাৎ এই 38 ইঞ্চির বেশি ব্যাট হবে না। ব্যাটের দৈর্ঘ্য সর্বোচ্চ 38 ইঞ্চি।
এবং এটার প্রস্থ হবে 4.25 ইঞ্চিস। বলেন, এবার বলেন। স্যার আপনি আরেকবার কি এক কথা একটু মানে বলবেন যে শুদ্ধ বলটি আসলে এক লাইনে মানে কি বলবো, আমরা কি বুঝবো? শুদ্ধ বলতে লিগ্যাল বল বোঝায়। শুদ্ধ বল বলতে লিগ্যাল বল বোঝায়, যে বলটা গণনা করা হয়। যে বলটা গণনা করা হয় বলতে মানে আম্পায়ারের কোনো অবজেকশন থাকে না যে বল সম্পর্কে, ওই বলটাই হচ্ছে শুদ্ধ বল। রাইট। জি, থ্যাংক ইউ স্যার। জি, আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে ওভার কাকে বলে। তখন আপনারা লিখতে পারেন ক্রিকেট খেলায় 6টি শুদ্ধ বলে একটি ওভার সংগঠিত হয়, এরকম বলতে পারেন। এটুকু বললেই না, লিখলেই মার্ক পাবেন। স্যার 4 নম্বর পয়েন্টে স্যার ব্যাট সম্পর্কে বলা আছে স্যার, আমাদের উপরে দেখলাম। ও সরি, এটা আচ্ছা মিস্টেক হয়েছে স্যার। 5 নাম্বার পয়েন্ট। আচ্ছা আচ্ছা, এটা আমি তাহলে খেয়াল করি নাই। যাই হোক, সো এখানে আমি যেটা বলেছি এখানে লেখাই আছে, ব্যাটের দৈর্ঘ্য হচ্ছে 38 ইঞ্চির বেশি নয় এবং প্রস্থ হচ্ছে 4.25 ইঞ্চির বেশি হবে। একটু মিউট করে রাখেন মিলন, মিউট করে রাখেন শারমিন সুলতানা, মেবি মিউট করে রাখেন। এমডি মিলন হোসাইন একটু মিউট করে রাখেন। ওকে, সো এরপরে আসি আমরা ওভার গেল, এরপরে আমরা বাউন্ডারি। বাউন্ডারিটা কি? আমরা ক্রিকেটে দুই ধরনের বাউন্ডারি হয়ে থাকে, একটা কি আমরা বলি বাউন্ডারি আর একটা বলি ওভার বাউন্ডারি। অর্থাৎ বাউন্ডারি মিন্স ক্রিকেটের যে এরিয়া থাকে, ক্রিকেট মাঠের যে এরিয়া থাকে সেই নির্দিষ্ট এরিয়ার, ধরেন এটা একটা ক্রিকেট ফিল্ড, ব্যাটে লাগার বল যদি ব্যাটে লেগে মাটি স্পর্শ করে বাউন্ডারি যে রেখা এটা অতিক্রম করে বা স্পর্শ করে, তখন এটাকে বাউন্ডারি হিসেবে কাউন্ট করা হয়। আর বাউন্ডারি হলে 4 রান। কত রান? 4 রান। ওই ব্যাটিং 4 রান স্যার। 4 রান হবে ব্যাটসম্যান। ব্যাটিং পক্ষ 4 রান পায়। অর্থাৎ আপনি এখানে ব্যাট করছেন, ব্যাট করার পরে আপনি এখান থেকে শট নিয়েছেন এবং সেই বল এই নিচ দিয়ে অর্থাৎ মাটি স্পর্শ করে বাউন্ডারি লাইনের আগে মাটি যদি স্পর্শ করে বাউন্ডারি লাইন টাচ করে বা অতিক্রম করে, তখন এটা বাউন্ডারি হবে। অর্থাৎ এই লাইনের আগে অ্যাটলিস্ট কোনো না কোনো ভাবে ভূমি স্পর্শ করতে হবে বল, তখন এই 4 রান। আর যদি কোনোভাবে মাটি স্পর্শ না করে সরাসরি এই বাউন্ডারি লাইন অথবা লাইন অতিক্রম করে যে বল পড়ে, সেই ক্ষেত্রে ওটাকে বলা হয় ওভার বাউন্ডারি, যেটা উপর দিয়ে যায়। এখন আপনি উপর দিয়ে শট নিয়েছেন, ঠিক বাউন্ডারি লাইনের একটু আগে পড়েছে, পড়ার পরে বাউন্ডারি লাইনে লেগেছে, তখন কি হবে? সেটা কি বাউন্ডারি না ওভার বাউন্ডারি? তখন সেটা হবে ওভার ওভার বাউন্ডারি। বাউন্ডারি স্যার, ওভার বাউন্ডারি। যদি মাঠে ড্রপ পড়ে তাহলে ওভার কি বাউন্ডারি boundary স্যার। হবে? তো মাটিতে স্পর্শ না করলে উড়ে গিয়ে পড়লে স্যার ওভার বাউন্ডারি, আর স্পর্শ করে গিয়ে আমি পড়লে স্যার বলেছি বাউন্ডারি। মাই কোশ্চেন ইজ দ্যাট মাঠে একটা ড্রপ পড়েছে, স্যার তাহলে বাউন্ডারি স্যার। তাহলে বাউন্ডারি স্যার, গড়িয়ে ড্রপ করে গড়িয়ে বের হলে স্যার বাউন্ডারি। তাহলে হ্যাঁ, বাউন্ডারি। দৌড়ে- অর্থাৎ এটার জন্য 4 রান পাবে ওই ব্যাটার পক্ষ। এবং যদি মাঠের কোথাও স্পর্শ না করে সরাসরি বাউন্ডারি লাইনে অথবা বাউন্ডারি লাইনের বাইরে যে পড়ে, আপনারা মিউট ওপারে। করে রাখেন। আমি বলেছি তাহলে ওভার বাউন্ডারি স্যার। সাথে সাথে মিউট করে জি রাখবেন। মিলন হুসাইন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। সাবিহা তাসনিম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। একটু মিউট করে রাখেন। আপনারা কথা বলার পরে সাথে সাথে মিউট করে রাখবেন।
এটা সময় লাগার কথা না। তাহলে যেটা হবে আমাদের কারোরই কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ। আর না হলে দেখা যাবে আপনার জন্য আরেকজনের ডিস্টার্ব হচ্ছে, আরেকজনের জন্য আপনার ডিস্টার্ব হচ্ছে, এভাবে আমাদের অসুবিধা হয়ে যাবে। সো ওভার বাউন্ডারিটা হচ্ছে সরাসরি বাউন্ডারি লাইন ব্যাটারের শর্টকৃত বল বা ব্যাটারের মাধ্যমে বল যখন ব্যাটের আঘাতে যে বলটা সরাসরি বাউন্ডারি লাইন অথবা লাইনের বাইরে যে স্পর্শ করে তখন সেটাকে ওভার বাউন্ডারি বলা হয়। তখন এই ব্যাটসম্যানের নামে বা ওই টিমে 6 রান যোগ হয়। 6 রান। এরপরে রয়েছে বাই এবং লেগ বাই। বাই এবং লেগ বাই কি জিনিস কে বলতে পারবেন? কারো কি জানা আছে বাই কি জিনিস এবং লেগ বাই কি জিনিস? জি স্যার, বলতে পারবো স্যার। এই লেগে জি, বল বলেন। যদি বাউন্ডারি লাইনে যায় স্যার, এটা এটা হচ্ছে জানা লেগ। নাই স্যার, স্যার এটা জানা নাই। ওকে, যে জি জানেন স্যার বলতে পারবো। জি স্যার। জি বলেন। স্যার বাই স্যার হচ্ছে বল শরীরে করার পরে না স্যার লেগে। কিপিং মিস করলে স্যার যেটা চলে যায় সেটা স্যার বাই স্যার। আর লেগ বাই হচ্ছে যদি প্যাডে লেগে বা গায়ের যে কোনো অংশে লেগে স্যার বল যদি চলে যায়, ফিল্ডার যদি ধরতে না পারে, সেটা হচ্ছে লেগ বাই স্যার। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, ভালো বলেছেন। আমি আরেকটু সংক্ষেপে বলি। যদি একটা প্রশ্ন ছিল স্যার। জি, কথাটা শুনবো, আগে আমার কথাটা শুনেন। লেগ বাই এবং বাই যদি ব্যাটারের ব্যাটে বা দেহের কোথাও স্পর্শ না করে যদি কোনো বল অতিক্রম করে এবং সেখানে কোনো রান সংগৃহীত হয়, অর্থাৎ আপনি ব্যাট করছেন, আপনার ব্যাটেও লাগে নাই, আপনার গায়েও লাগে নাই, বল যে কোনো ভাবে বাইরে চলে গিয়েছে, হয়তো উইকেট কিপারের পেছন দিয়ে চলে গিয়েছে বা আপনার সামনে দিয়ে পেছন দিয়ে, যেভাবেই হোক না কেন, আপনার ব্যাটেও লাগে নাই, গায়েও লাগে নাই, কোনো জায়গায় লাগে নাই, আপনি ওখান থেকে রান পেয়েছেন, তখন এটা হচ্ছে বাই। এবং যদি আপনার দেহের ব্যাট বাদে ব্যাট বাদে দেহের বা পোশাকের যদি কোনো অংশে স্পর্শ করে এবং সেখান থেকে যদি আপনি রান সংগ্রহ করেন, তাইলে সেটা হবে লেগ বাই। বুঝতে পেরেছেন লেগ বাই এবং বাই এর পার্থক্য কি? জি স্যার, বুঝতে জি পারছি স্যার। স্যার। বুঝতে পারছি। মেইন পার্থক্য এটাই, অর্থাৎ আপনার যদি শরীরের কোথাও টাচ লাগে, ব্যাটে লাগলে তো সেটা কোনো বাই বা লেগ বাই এর মধ্যে পড়বে না, সেটা সরাসরি ওই ব্যাটারের রানের সাথে যোগ হবে। বাট লেগ বাই তখন হবে আপনার ব্যাটে লাগে নাই, আপনার ধরেন পায়ে লেগে বল চলে গেছে, এবার আপনি রান নিয়েছেন, তখন এটা লেগ বাই। আপনার শরীরের অন্য কোথাও লেগে বল চলে গেছে, তখন আপনি রান নিয়েছেন, এটা লেগ বাই। বাট আপনার শরীরের কোথাও স্পর্শ করে নাই, ব্যাটের কোথাও স্পর্শ করে নাই, বল করেছে, হোয়াইট বল ছিল, উইকেট কিপারও ধরতে পারে নাই, এর মধ্যে আপনি রান নিয়েছেন, এটা হচ্ছে বাই, অতিরিক্ত রান। এই লেগ বাই সবই অতিরিক্ত রান হিসাবে যুক্ত হবে। ওকে, এরপরে রয়েছে নো বল। আমরা এখানে দেখছেন আপনারা সবকিছু, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত ভার্সন, ঠিক আছে, শর্ট করে দেওয়া, যাতে করে আপনারা অ্যাটলিস্ট রুলস গুলা কিছুটা ধারণা পান। জি বলেন, কি বলতে চাচ্ছিলেন, বলেন। স্যার আমরা স্যার খেলাতে যে স্যার ওভার থ্রোটা হয় স্যার, ওই ওভার থ্রোটা কি লেগ বাই বা বাই মোড লেগে পড়ে স্যার? ওটা বাই। ওভারথ্রো হচ্ছে বাই এর মধ্যে, কারণ ওভারথ্রো যে করছেন, এই ওভারথ্রো তো আপনি ফিল্ডারের ফল্ট। এটা ওভারথ্রো কি হচ্ছে ব্যাটারের গায়ে লেগে বল চলে যায় না, আপনি বল করার পরে সামহাউ রান নিচ্ছে, ব্যাটে লেগেছে, রান নিচ্ছে, রান নেওয়ার পরে আপনি থ্রো করতে যেয়ে আবার অতিরিক্ত রান দিচ্ছেন, ওই অতিরিক্ত রান কি ব্যাটারের নামে যোগ হয়? জি না। ওভারথ্রোটাও অতিরিক্ত টোটাল রানে যোগ হয় স্যার। জি। ব্যাটের সঙ্গে যোগ স্যার, যে ব্যাটার রান নাই সে ব্যাটার সঙ্গে যোগ আছে। আচ্ছা,
একটু মিউট করে রাখেন, সাউন্ড আছে, ডাবল সাউন্ড আছে। জি, ধরেন আপনি ব্যাট করেছেন, 1 রান নিয়েছেন, এরপরে 1 রান নেওয়ার পরে ফিল্ডার থ্রো করেছে, ফিল্ডার থ্রো করার পরে ওই বল উইকেট কিপার ধরতে পারে নাই, এরপরে আবার হচ্ছে ওভারথ্রো, ওই ওভারথ্রো থেকে রান পেয়েছেন, এটা ব্যাটারের নামে যোগ হবে কি হবে না? হয়তো স্যার। জি স্যার হবে, জি স্যার হবে। জি, এটা যোগ হবে। স্যার হবে স্যার, যোগ হবে জি, এটা ওই ব্যাটারের নামে যোগ হবে। জি, আমি প্রথমে বুঝতে পারিনি থ্যাংক ইউ। মিউট করে রাখেন। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। এবং ভাই দয়া করে আওলাদ, একটু সবাই মিউট করে রাখি। জি আওলাদ সাহেব বলেন। স্যার আমি কি আপনার পারমিশন নিয়ে এখানে একটি কথা বলতে পারি স্যার? জি বলেন। যেহেতু স্যার এখানে আমরা সবাই লার্নার, মানে কি বলে শিক্ষার্থী, আপনি আমাদের শিক্ষক, সেক্ষেত্রে একজন যদি সেই প্রশ্ন উত্তর সম্পর্কে জেনে থাকেন শুধু উনিই বলবেন। আমরা যদি সবাই একসাথে বলতে যাই এখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যে কানে খুব সমস্যা হয়, কারণ আমরা সবাই ইয়ারফোন কানে। হ্যাঁ স্যার, যদি এটা আপনি একটু সবাইকে একটু বলতেন স্যার। জি স্যার, থ্যাংক ইউ। জি আপনি স্যার, একদম ধন্যবাদ ঠিক স্যার। কথা বলেছেন। এর জন্যই বলেছি আপনারা যখনই রেসপন্স করবেন জাস্ট রেসপন্স করার পরপরই সাথে সাথে মিউট করে দিবেন, কারণ ডিভাইসে অনেক শব্দ আসে। এবং আপনারা যখন দেখবেন যে অন্য কেউ কথা বলছে, এটা আমাদের নিজেরা আমরা চেষ্টা করব এই ম্যানারটা খেয়াল রাখতে। আমি যখন কথা বলবো তখন অন্য কেউ কথা বলবে না, আবার অন্য কেউ যখন কথা বলবে আমরা কথা বলবো না। ঠিক আছে, এভাবে আমরা এটা বজায় রাখার চেষ্টা করব, এতে করে সবাই উপকৃত হবে। থ্যাংক ইউ। এরপরে রয়েছে নো বল। সো নো বলের অনেকগুলো কারণ হতে পারে, যেমন বলারের কোনই ভেঙে গেলে, এই ক্ষেত্রে একটা স্পেসিফিক নিয়ম রয়েছে, নো বলের স্পেসিফিক রুলস রেগুলেশন রয়েছে, অনেক 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 আছে সেখানে, অনেকগুলো পয়েন্ট আছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মেনটেন করতে হবে। ঠিক আছে, এইগুলো যদি মেনটেন না করে তাহলে হচ্ছে এই নো বল ঘোষণা করা হবে এরকম। সো আমরা কিছু কিছু এখানে অ্যাট এ গ্লান্স কিছু পয়েন্ট দেখি। নো বল হচ্ছে বলার নিয়ম মাফিক যদি বল না করে, বলার যদি নিয়ম মাফিক বল না করে সেই ক্ষেত্রে নো বল হয়, বা সে মানে সঠিক উপায়ে বল করছে না, এরকম যদি হয় সেই ক্ষেত্রে নো বল হয়। সো কিছু কারণ আমরা দেখি, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমরা দেখি যে বলারের কোনই ভেঙে গেলে, বল করার সময় যদি কোনই ভেঙে যায়, কোনই ভেঙে যাওয়া মানে এই কোনই আবার মানে ব্যথা পেয়ে ভাঙা না, একটা স্পেসিফিক রেঞ্জ আছে, এটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি যদি বাঁকা হয়, কোনই যদি 15 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি বাঁকা হয় সেই ক্ষেত্রে এটা নো বল হিসাবে কাউন্ট হবে, আম্পায়ার নো বল ডাকবেন। ডেলিভারি রেস্ট্রাইড বা পদক্ষেপ, পপিং ক্রিজ অতিক্রম করলে, যখন বল করবে বলার, সো বলার বল করার সময় দেখবেন যে পপিং ক্রিজ এরকম একটা থাকে, এই সাইড দিয়ে বল করে, সো লেফট অর রাইট যে কোনো সাইড হতে পারে। পপিং ক্রিজ হচ্ছে এটা, এবং এই ক্রিজের বাইরে যদি স্ট্রাইড পড়ে অর্থাৎ পায়ের পদক্ষেপ পড়ে, পা বাইরে চলে যায়, সেই ক্ষেত্রে নো বল ডাকবেন। বল করার সময় উইকেটের কোনো ক্ষতি করলে, অর্থাৎ বল করতে যে বলারের পা লেগে স্ট্যাম্প পড়ে গিয়েছে বা স্ট্যাম্প ভেঙে গিয়েছে, সেই ক্ষেত্রে নো বল। বল সরাসরি ব্যাটসম্যানের কাঁধের উপর দিয়ে চলে গেলে, বল করেছে অ্যাকচুয়ালি কাঁধ মিন্স এটা বোঝায় না, এটা ওয়েস্ট হাইটটাকে বোঝায়। ওয়েস্ট হাইটের উপর দিয়ে যদি বল সরাসরি উইদাউট এনি ড্রপ, ক্রিজে যদি কোনো ড্রপ না পড়ে, এই ড্রপ না পড়ে সরাসরি উপর দিয়ে চলে গেলে সেই ক্ষেত্রে নো বল ডাকবে। এবং ফিল্ডারের অবস্থান যদি ঠিক না থাকে, মাঠে যে 11 জন ফিল্ডার দাঁড়াবে, এখানে ক্রিকেট ফিল্ডে একটা 30 ইয়ার্ড সার্কেল থাকে, বড় বাউন্ডারির মধ্যে ছোট্ট একটা বাউন্ডারি থাকে, ছোট্ট বাউন্ডারি বলতে কি ছোট্ট 30 গজের একটা বৃত্ত থাকে, 30 গজ, 30 ইয়ার্ড সার্কেল। তো এই সার্কেলের ভেতরে এবং বাইরে কতজন খেলোয়াড় দাঁড়াবে এটা স্পেসিফিক নিয়ম অনুযায়ী থাকে।
তো সেই নিয়ম যদি ভঙ্গ করে সেই ক্ষেত্রে বল নো বল হবে। নো বলের ফাংশন গুলো কি বুঝতে পেরেছেন? যারা ক্রিকেট খেলেছেন তারা জানবেন, যারা জীবনেও ক্রিকেট খেলেন নাই বা ক্রিকেট বোঝেন না বা দেখেন নাই তাদের জন্য ডিফিকাল্ট হবে। সো ওয়ারিড হওয়ার কিছু নেই, আপনারা একটু পড়বেন, প্রয়োজনে একটু ভিডিও দেখবেন। ইউটিউবে অনেক ভিডিও পান, ইউটিউবে এখন অনেক ভিডিও পাওয়া যায়, সেই ভিডিওগুলো দেখলেও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আরো ভালো। আর এটা আপনাদের জানতে হবে এ কারণে, কারণ আপনারা অ্যাজ এ স্পোর্টস টিচার এই বিষয়গুলো জানাটা সবার জন্য খুবই জরুরি। আবার যদি বল করার সময় বল ছুঁড়ে মারে, অর্থাৎ ওই যে ডেলিভারিটা ঠিক মতো না দিয়ে সরাসরি ছুঁড়ে মারছে, সেই ক্ষেত্রে নো বল। স্যার এরপরে রয়েছে জি মিড, আমি সুযোগ দিচ্ছি আপনাকে, মিড করেন। এরপরেও দেখা যাবে যে বল করার সময়, বলারের বল করার সময় উইকেট কিপারের যে অবস্থান থাকে, উইকেট কিপার যেখানে থাকে, এরপরে যদি সে এগিয়ে আসে বা নড়াচড়া করে, সেই ক্ষেত্রে আম্পায়ার নো বল ডাকবেন। বা কোনো ফিল্ডার যদি নড়াচড়া করে, যে অবস্থানে ছিল ওই অবস্থান থেকে সে আগে যদি সরে কোথাও যায় বা নড়াচড়া করে, কোনোভাবে ব্যাটারকে ডিস্টার্ব করার মতো মনোভাব থাকে, সেই ক্ষেত্রেও নো বল হয়ে থাকে। জি বলেন, এবার বলেন। স্যার পিচের বাইরে পা পড়লে স্যার, দাগ যেটা দেওয়া থাকে স্যার, দাগের পা বাইরে গেলে স্যার নো বল হয় স্যার, এটা বেশি ইম্পর্টেন্ট। জি বলেছি, পপিং ক্রিজের বাইরে, পপিং ক্রিজের বাইরে যদি পা যায় সেই ক্ষেত্রে নো বল। এছাড়া রিটার্ন ক্রিজ, রিটার্ন ক্রিজও আছে ক্রিকেটের, যে ধরেন এটা স্ট্যাম্প, এখন এখান থেকে বল করছে, এটা হচ্ছে এক সাইডের অংশ, বলারের সাইডের অংশ, শুধু এক সাইডের অংশ ড্র করেছে, সামনের অংশটাকে বলা হয় পপিং ক্রিজ, আর পেছনের লাইনটাকে বলা হয় বোলিং ক্রিজ, এবং সাইডের লাইনটাকে বলা হয় রিটার্ন ক্রিজ। রিটার্ন ক্রিজে যদি পা পড়ে, রিটার্ন ক্রিজে যদি পা পড়ে তাহলে কিন্তু নো বল। রিটার্ন ক্রিজে কোন পা? সামনের পা। রিটার্ন ক্রিজে যদি সামনের পাটা যদি স্পর্শ করে তাহলে নো বল, পেছনের পা পড়লে কোনো অসুবিধা হয় না। স্যার এখানে একটা বিষয় আপনার কাছে জানার ছিল আর কি স্যার, নো বল জি, হলে বলেন। বিভিন্ন সময় আপনার ফ্রি বল বা ফ্রি রান এরকম একটা কথা বলে আর কি স্যার, এই বিষয়ে একটু ওকে, কথা বলবেন স্যার। নো বল যদি হয়, নো বলটা হচ্ছে অবৈধ বল, সোজা হিসাব, ওইটা কোনো বল হিসাবে কাউন্ট হবে না। অতিরিক্ত নো বলের কারণে ওই ব্যাটার পক্ষ বা ব্যাটিং দল 1 রান পাবে। কত রান? 1 রান পাবে। এবং এই যে বলার যে ফল্ট করেছে, এ কারণেই তো নো হয়েছে, ওই ফিল্ডিং কর্তৃপক্ষ বা বলারের সমস্যার কারণে নো বল হয়েছে। সো এই নো বলের কারণে পরবর্তী যে বলটা থাকবে এটাকে ফ্রি হিট হিসাবে কাউন্ট করা হবে। ফ্রি হিট, ফ্রি হিট। এই ফ্রি হিটটা কি? ফ্রি হিট হচ্ছে ওই বলে ব্যাটারের জন্য অ্যাডভান্টেজ থাকে, অর্থাৎ নো বলে নো বলে 3 ধরনের আউট ছাড়া বাকি সব আউট, ক্রিকেটে যত প্রকার আউট আছে সব ধরনের আউট মাফ, শুধুমাত্র 3 ধরনের আউট হবে। কি কি? হিট দ্য বল টয়েস, হিট দ্য বল টয়েস, 2 বার বলে আঘাত করা ব্যাট দিয়ে। এরপর অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড, ফিল্ডারকে কি করা? বাধা দেওয়া। এন্ড লাস্টলি রান আউট। এই 3 প্রকারের আউট হচ্ছে নো বল থেকে হতে পারে। ওকে স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। বুঝতে পেরেছেন? ফ্রি হিট বলে। জি। এখন ধরেন ফ্রি হিট বল, বোল্ড আউট হয়েছে, সেটা আউট হবে না। ক্যাচ আউট হয়েছে, আউট হবে না, কোনো সমস্যা নেই। কিন্তু ওটা কিন্তু ফ্রি হিট বলটাও লিগ্যাল বল হিসাবে কাউন্ট হবে, ওভারের ওই বল হিসাবে কাউন্ট হবে। ওকে, এরপরে রয়েছে হোয়াইট বল। আপনারা বুঝতে পারছেন তো নিয়মগুলা, নাকি কঠিন লাগছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। কঠিন লাগছে এরকম কারণ আছে যে বুঝতে পারছেন না? নো স্যার। না স্যার, বিষয়গুলো আপনার আলোচনার মাধ্যমে খুবই সহজ হচ্ছে স্যার। জি একটু মিউট করে রাখেন।
বলবেন আর রেসপন্স করবেন, সাথে সাথে মিউট করে রাখবেন। বাকি যারা আছেন ক্লাসে তারা কি নিয়মগুলো বুঝতে পারছেন? আজহার আলী, আমার আওলাদ শামীম, ইকরামুল বারী। আমার কাছে একটু কঠিনই মনে হচ্ছে স্যার। বেসিক্যালি আমার মানে খুব অপছন্দের একটা খেলা ক্রিকেট, কিন্তু সেই টপিকটাই আলোচনা হচ্ছে। আচ্ছা, স্যার আমি বুঝতে একটু পেরেছি। কথা বলি স্যার। জি জি স্যার, আমি ক্লাস 2 থেকে ক্রিকেট খেলা দেখি এবং খেলাধুলা করি 3-4 থেকেই। আমি ক্রিকেট খেলাকে খুবই পছন্দ করি এবং এটার প্রায় নিয়মেই আমার কাছে খুব ইজি মনে হচ্ছে। আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এখন দেখেন কে কোন গেম পছন্দ করেন না করেন সেটা ইন্টারনাল ব্যাপার, বাট আপনি তো স্পোর্টস টিচার হওয়ার জন্য আমাদের এই ফিজিক্যাল এডুকেশন ফিল্ডটা এখনো পর্যন্ত অনেক ফাঁকা, অনেক পোস্ট, অলমোস্ট 4,500 পোস্ট ফাঁকা আছে এখন। সো আপনারা কোর্সটা করে কিন্তু, এবং প্রতি বছর এখনো ফাঁকা হতেই থাকবে। এই কোর্সে তো লম্বা সময় সার্কুলার দিয়েও দেখেন এখানে অনেক মানুষ, ভালো ম্যান পাওয়ার পাওয়া যায় না। যারা ভালো জানেন তাদেরকেই হচ্ছে এই সেক্টর গুলোতে দরকার। সেই জন্য আপনাদের অ্যাজ এ স্পোর্টস টিচার, অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আপনি যদিও পছন্দ করেন বা নাই করেন সেটা পরের বিষয়, বাট আপনাকে জানতে হবে। সেজন্য যাদের জন্য একটু কঠিন মনে হচ্ছে, বিশেষ করে মেয়েদের জন্য একটু বেশি কঠিন মনে হতে পারে আই থিংক, যারা কখনোই ক্রিকেট দেখেননি বা জানেন না, আবার যারা জানেন, দেখেছেন, খেলা বুঝেন তাদের জন্য সহজ হবে। আর যারা কখনোই খেলা দেখেননি তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। বাট এই ডিফিকাল্টিসটা আমাদেরকে ওভারকাম করতে হবে। আদারওয়াইজ আমাদের জন্য সার্ভিস দিতে যে অসুবিধা হবে, ধরেন আপনি হ্যালো, একটা প্রতিষ্ঠানে চাকরি করছেন, এখন আপনি যদি আপনাকে বলে কোনো একটা প্রোগ্রামে আম্পায়ারিং করতে, আপনি নিয়মই জানেন না, তাহলে এটা আপনার জন্য প্রেস্টিজিয়াস ইস্যু। সো আপনাকে এই জন্য হলেও নিয়ম জানতে হবে, যাতে করে আপনার কাছ থেকে আপনার শিক্ষার্থীরা শিখতে পারে। এরপরে রয়েছে হোয়াইট বল। আপনি তো জি, বললেন একটু যে মিউট করে এইভাবে রাখেন। 4,000 সিট, স্যার আমার তো কথা আছে স্যার। জি, সাবিয়া তাসনিম বলেন। স্যার আপনি তো বললেন এই বছরে 4,000 সিট ফাঁকা, কিন্তু আমরা তো সার্টিফিকেট পাই পরের বছর এই সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবো। তখন তো এই 4,000 সিট তো যদি মেকআপ হয়ে যায়, পরের বছরে কি আমরা অ্যাপ্লাই করলে তখন কি কম সিট থাকবে? আপনার কথাটা ক্লিয়ার হয়নি, আবার বলেন। বললাম স্যার আপনি তো বললেন যে এই সাবজেক্টে অনেক সিট ফাঁকা আছে, 4,000 4,500, কিন্তু স্যার আমরা তো এই বছরে সার্টিফিকেট পাবো না, পরের বছর সার্কুলার হলে নিবন্ধনে তখন অ্যাপ্লাই করব, কিন্তু ততদিনে তো এই 4,500 সিট তো বুক হয়ে যাবে। তাহলে আমরা যত না, না, কষ্ট করে করতেছি বুক তখন কি হবে না, সামনের বুক বারও হবে কি না। মানে অল্প সিট পাবো? যথেষ্ট সিট ফাঁকা থাকবে। প্রতি বছর ফাঁকা হচ্ছে না, প্রতি বছর তো সারা বাংলাদেশ থেকে ফাঁকা হচ্ছে, তাই না? সো আবার সবাই তো এই ক্যাটাগরির জব করছে না, সবাই আরো ভালো জবের জন্য চলে যাচ্ছে। নিবন্ধন ছেড়েও অনেক ভালো ভালো জব আছে, নিবন্ধনের চেয়েও অনেক প্রাইভেট জব আছে যেগুলো অনেক ভালো। সবাই যে নিবন্ধনের চাকরি করছে তা তো না। আর আপনারা সবাই আবার নিবন্ধন পছন্দ করবেন তাও না। কেউ হয়তো বা ঢাকাতে আরো ভালো ভালো প্রতিষ্ঠানে জব করবেন যেখানে আরো অনেক বেশি স্যালারি পাবেন। সেরকম সিট ফাঁকা থাকবে। সিট এত সহজে অন্যান্য সাবজেক্টের মতো ফিজিক্যাল এডুকেশনের ফিল্ডটা কভার করবে না। এরপরে আপনি যদি চিন্তা করেন, খুব রিসেন্ট প্রাইমারিতে সার্কুলার হবে, প্রাইমারিতে সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে। সো প্রাইমারি যখন সার্কুলার হবে, অনেকে নিবন্ধনের চাকরি ছেড়ে প্রাইমারিতে চলে যাবে, চিন্তা করবে এটা সরকারি, এই জন্য ওখানে অনেকে চলে যাবে, তখন আরো পোস্ট ফাঁকা হবে। এরকম আবার অনেকে, এই যে রিসেন্টলি ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন যে উপজেলা পর্যায়ে স্পোর্টস অফিসার নিয়োগ দিবেন, সেখানেও অনেকে চলে যাবে এইসব জায়গা থেকে। তাহলে আলটিমেটলি এখনো 5-7 বছরেও শারীরিক শিক্ষার এই ফিল্ডটা যথেষ্ট ভালো থাকবে, মানে ফাঁকা থাকবে। এখন স্যার একটু নিশ্চিত হলাম, কারণ স্যার আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছি তো, ওই এতদিন ওখানে যুদ্ধ করে জি, করে বুঝতে পারিনি, পেরেছি। না পারিয়ে আমি এখানে আছি। যদি এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যায় পরের বছর, তাহলে তো থ্যাংক আমার ইউ। সব আশায় কোনো জায়গাতে লড়াই আছে। জি, সাবিয়া তাসনিম, বুঝতে আহ, পেরেছি আপনার কথা। হ্যাঁ আশায় খুব কষ্ট হয়ে গেল, এই জন্য আমি প্রশ্নটা নিশ্চিত হলাম। জি, ওকে থ্যাংক ইউ। স্যার, থ্যাংক এই হচ্ছে মিউট করে রাখেন। যেটা বললাম, আপনাদের এখানে পোস্ট ফাঁকা থাকলেই হবে না, আপনাদের নিজেদেরকে কোয়ালিফাই করতে হবে, আপনাদের নিজেদেরকে
প্রুফ করতে হবে যে না আপনি এই ফিল্ডে জানেন। আপনারা বিভিন্ন জন বিভিন্ন সাবজেক্ট থেকে আসছেন, কেউ